নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল মাছ ভিজিয়ে দিয়েছি, যদিও ব্লগটা অনেক দিন আগে, নতুন করে কোনো ব্লগ সেভাবে করা হয়নি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমি শারীরিকভাবে অসুস্থ রয়েছি, আর এখনও পুরোপুরিভাবে আমি ফিট হতে পারিনি। এখনও দাঁতের যন্ত্রণার জন্য আমি ঠিক করে কথা বলতে পারছি না। তবুও আপনাদের সাথে অনেক দিন কোনো কথা হয় না, যে কারণে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই কাচকি মাছ আমি প্রথম খাবো। এগুলো বাংলাদেশি যেই দোকান হালাল ফুড, সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। তো সেগুলোকে ভালো করে ধুয়ে এখন ভিজিয়ে রেখেছি। যদিও মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা থাকে, তারপরেও আমি যখনই মাছ আনি না কেন সবসময় লবণ, গরম জল, লেবুর রস এগুলো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ধুয়ে নিই, যাতে করে মাছের দুর্গন্ধটা চলে যায়। পাট শাকগুলো ভালো করে বেছে নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি, একটু লবণ জলে ভিজিয়েছি, যাতে করে এর ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে বা কোনো নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে। তার সাথে যে কাজটা করলাম, মাছগুলো সব আলাদা আলাদা করে প্যাকেট করে রাখলাম। এখানে 4টে প্যাকেট আলাদা করে রেখেছি, আর এখানে আজকে যতটা মাছ রান্না করব ততটা রেখেছি। তো এইভাবে মাছ রাখলে সুবিধা হবে যেটা, যে আমি পরে যখন যেটা ইচ্ছে হবে সেই প্যাকেটটা বার করে রান্নাটা করতে পারবো। এটা একটু বেশি রেখেছি কারণ এটা দিয়ে হবে চচ্চড়ি। অবশ্যই সেটার রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল, দেখে বুঝতেই পারছেন একদম নামমাত্র তেল দিয়েছি। আর দিয়েছি রাঁধুনি আর রসুন ফোড়ন। আমাদের বাড়িতে কিন্তু পাট শাকের ঝোল এরমভাবেই রান্না হয়, রাঁধুনি, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো আমি কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করব। এখন তেলের উপরে রাঁধুনি, রসুন সম্বার দিয়ে সেটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না রসুন আর রাঁধুনি থেকে খুব সুন্দর একটা গন্ধ। আজকে একটা কথা বলি, একটা না কয়েকটা কথা বলি। পুরুষ মানুষের উদ্দেশ্যেও বলবো, মহিলাদের উদ্দেশ্যেও বলবো। প্রথম কথা পুরুষদের উদ্দেশ্যে বলি, আপনি যখন বিয়ে করে আপনার স্ত্রী বা সহধর্মিণী বা অর্ধাঙ্গিনীকে নিয়ে যান, তখন কিন্তু তার পুরো দায়িত্ব আপনার উপর থাকে। অকারণে যদি কখনো দেখেন বা অযাচিতভাবে যদি কখনো দেখেন যে আপনাদের মধ্যে কেউ অনধিকার চর্চা করছে, তাহলে তখনই সেটাকে বন্ধ করার চেষ্টা করুন। না হলে কিন্তু পরবর্তীতে আপনারাই বিপদে পড়বেন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি অন্য কেউ, মানে বাইরের কোনো তৃতীয় ব্যক্তি একবার ঢুকে পড়ে, একবার যদি কথা বলতে শুরু করে, তখন দেখবেন সেই সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখা বড় দায়। আর একটা কথা বলি, যখন আপনি আপনার স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আপনার বাড়িতে নিয়ে আসছেন, তখন যেহেতু তার পুরো দায়িত্ব আপনার, তখন এইটুকু আপনার খেয়াল রাখার দায়িত্ব যে আপনার পরিবারের কোনো সদস্য বা সদস্যা আপনার স্ত্রীকে বিনা কারণে অপমান করছে কিনা বা বিনা কারণে বারবার করে ছোট করছে কিনা। তাহলে কিন্তু অবশ্যই তখনই আপনার স্ত্রীর পাশে আপনাকে দাঁড়ানো উচিত। যদি দেখেন কখনো যে আপনার স্ত্রী আপনার মা বাবাকে অপমান করছে বিনা কারণে, তখন অবশ্যই আপনি আপনার স্ত্রীকে সেটা বোঝান। বুঝিয়ে না কাজ হলে তখন অবশ্যই তাকে শাসন করুন। শাসন করা মানে কখনোই এটা নয় তাকে গালিগালাজ করা বা গায়ে হাত তোলা। তার সাথে আপনি বড় জোর একটু জোর গলায় কথা বলতে পারেন, কিন্তু তাই বলে কখনোই তার গায়ে হাত তোলা বা তাকে কোনোভাবেই গালিগালাজ করবেন না। আবার ঠিক যখন আপনার বাড়ির লোকজন যখন আপনার স্ত্রীকে অপমান করবে, তখন কিন্তু তাদেরকেও বোঝাবেন। কিন্তু এই ভারসাম্যটা আপনাকে বজায় রাখতে হবে যে আপনি কখনোই আপনার স্ত্রীর সামনে আপনার বাবা মাকে ছোট করবেন না, আবার তেমনই আপনার বাবা মার সামনে আপনার স্ত্রীকে কখনোই ছোট করবেন না। একই কথা কিন্তু মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এমন অনেক সময় অনেক সিচুয়েশান আসে যে স্বামীর হয়তো সেভাবে ইনকাম না থাকার কারণে বাপের বাড়ির লোকজনের কাছে সেই মেয়েটার স্বামীকে হেনস্থার শিকার হতে হয়। তো আমি বলবো একটা কথাই, নিজের স্বামীর মান সম্মান কী করে আপনি বজায় রাখবেন সেটা দেখার দায়িত্ব অবশ্যই আপনার। আপনি কিন্তু কখনো বাইরের লোকের কাছে যেয়ে নিজের স্বামীর নামে বদনাম করবেন না। এতে করে কিন্তু বাইরের লোকজন আপনার স্বামী আর আপনার মধ্যে ঢুকে পড়ার যতটা পাবে, ঠিক আপনাদের সম্পর্কটাও ভাঙার কিন্তু ততটাই সাহস পাবে। তো এই কথাগুলো বললাম কেন, বিয়ের পর 2 বছর খুবই খারাপ সময় আমার আর আমার হাজব্যান্ডের গিয়েছে।
সেই সময় অনেক আপন মানুষ যারা আমাকে একদম কাছে টেনে নিয়েছিল, নিজের করে নিয়েছিল, তাদেরকেও দেখেছি বদলে যেতে। অনেক সময় অনেক কারণে অকারণে আমাকে ছোট বড় কথা শুনতে হয়েছে। তবে আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করেছি, আমার হাজব্যান্ড যখন দেখেছে যে সেই জিনিসগুলো তো আমার দোষ ছিল না, তখন অবশ্যই সে অন্যায়ের প্রতিবাদ করেছে। আর যদি কখনো দেখেছে যে না আমার দোষ আছে, তখন আমাকে শাসন করেছে। তাতে করে কিন্তু আমি রাগ করিনি বা অভিমানও করিনি, সেটা বোঝার চেষ্টা করেছি যে সে আমাকে কি বোঝাতে চাইছে। এতে করে যে সুবিধাটা হয়েছে, এক তো আমার হাজব্যান্ড যেহেতু আমার উপর যদি কখনো কোনো অন্যায় হয় সেটার প্রতিবাদ করার কারণে আর দ্বিতীয়বার কেউ আমার উপরে কোনো রকম কোনো জোর জুলুম করার বা কোনোভাবে কোনো অপমান করার সাহস পায়নি। তাই বললাম যে যখন আপনি আপনার ওয়াইফের পাশে দাঁড়াবেন বা যখন আপনার ওয়াইফের উপর হওয়া অকারণে অপমানগুলো বা অত্যাচারগুলোর প্রতিবাদ করবেন, তখন দেখবেন আপনার সেই অত্যাচারগুলো বন্ধ হয়ে যাবে। কেন জানেন তো? কারণ সবাই জানবে যে কেউ না কেউ আছে আপনার ওয়াইফের পাশে দাঁড়ানোর জন্য। কেউ এটা ভাববে না যে আরে ওর পাশে দাঁড়ানোর জন্য তো কেউই নেই, ওর বরই তো ওর পাশে দাঁড়াচ্ছে না। তো কথাগুলো বলা এই কারণেই যে চেষ্টা করবেন নিজের স্ত্রীকে সম্মান করতে। শেষ বয়সে আপনার স্ত্রী ছাড়া কিন্তু আপনার পাশে আর কেউ থাকবে না। আর তেমনই প্রত্যেকটা মেয়েরও উচিত নিজের স্বামীর পাশে দাঁড়ানোর। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ তোমরাও করবে, কেন করবে না? যদি দেখো এখন রোজ স্বামী আদ্যপান্ত মদ্যপ অবস্থায় এসে তোমাকে পিটাচ্ছে, তাহলে তখন তার প্রতিবাদ করতেই হবে, অবশ্যই তখন তার প্রতিবাদ করবে। কিন্তু যদি দেখো যে অকারণে তোমার স্বামীকে কোথাও অপমানিত হতে হচ্ছে, মানে তোমার বাড়ির লোকজনের কাছে, তখন কিন্তু তার প্রতিবাদ অবশ্যই করবে। আর একটা কথা বলি, কখনোই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা রেখে দিয়ে সেই রাতটা পার করবে না। চেষ্টা করবে দিনের দিন সেই ঝামেলাগুলো মিটিয়ে নেওয়ার। ঝামেলাগুলোকে যত বাড়তে দেবে তত কিন্তু সে আরও মাথাচাড়া দিয়ে উঠবে। তাই জন্য সবসময় চেষ্টা করবে যেদিনের ঝামেলা সেদিনই মিটিয়ে নিতে। আমি কিন্তু অলওয়েজ এইটাই ফলো করি। এটা আগে আমি করতাম না। আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলতো যখনের ঝামেলা তখনই মিটিয়ে ফেলবে, পরের দিন অবধি সেই ঝামেলাটা টেনে নিয়ে যেতে যাবে না। তো আমি কখনোই সেটা আগে মানতাম না। সবসময় করতাম যেটা, যে পরের দিনও ওর সাথে সেই ঝামেলাটা টিকিয়ে নিয়ে থাকতাম। আর ও যখন অফিস যেত, অফিস যাওয়ার পরে যদি আমাকে SMS করতো, মানে যখন আমি দেশে ছিলাম, তখন আমি ওর উপরে ভীষণ রাগ দেখাতাম যে আমি তোমার সাথে কথা বলবো না বা কিছু। বাট পরে বুঝেছি যে না, এগুলো তো উচিত নয়। এতে করে আমাদের দুজনের সম্পর্কর মাঝখানে তৃতীয় কোনো বাইরের ব্যক্তি ঢুকে যেতে পারে। কারণ যখন কেউ দেখবে যে আমাদের মধ্যে এই সমস্ত ঝামেলা হচ্ছে, তখন বাইরের কেউ এসে চেষ্টা করবে সেই ঝামেলাগুলো মেটানোর। আর তখন মেটাতে যে উল্টে হিতে বিপরীত হবে। তো সেইটার চান্স আমি কখনোই নিই না। সবসময় চেষ্টা করি রাতারাতি সেই ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলার। তোমরাও সেটাই চেষ্টা করবে, তাতে করে নিজেদের মধ্যে দেখবে সম্পর্ক আরও অটুট হবে। পাট শাকের ঝোলটা ফুটতে দিয়েছিলাম, এবার শাকগুলো দিয়ে আবারও ঢেকে দেব। আর ওদিকে আমার ভাতও কিন্তু রান্না হয়ে গেছে। হাজব্যান্ড যখন বের হয় তখনই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে গেছে। জানি না এবারের ভাতটা কেমন হবে, মানে চালটা নতুন আনা হয়েছে কালকে, তো দেখা যাক কেমন হয়। আর এদিকে আমার শাকটাও একটু পর হয়ে যাবে, ফুটে উঠে ঝোলটা কমে আসলেই নামিয়ে নেব। আর তোমরাও কি পাট শাক বা অন্য কোনো শাক এভাবেই রান্না করো? মানে আগে ফোড়ন দিয়ে তারপরে হলুদ লবণ বা আলু মাছ এগুলো দিয়ে জল দিয়ে ফুটিয়ে তারপর কি শাক দাও? সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি অন্য কোনোভাবে রান্না করো তাহলে তার রেসিপিও আমাকে বলো, আমি অবশ্যই কোনো না কোনো একদিন ট্রাই করব। আমরা ছেচকি রান্না করব, যেহেতু এটা তো আমরা তো কেটেই নিয়েছি। আমরা ছেচকি রান্না হবে মাছ দিয়ে, আমি অল্প কিছুটা মাছ রেখে দিয়েছি। কেমন করে রান্না করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়নে। এখানে শুকনো লঙ্কাটাও আপনারা অ্যাড করবেন, আমরা যেহেতু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি তাই দিলাম না। তারপর দিয়ে দিচ্ছি কড়াইতে কাঁচা লঙ্কা, আর আমরা তার সাথে মাছগুলোও দিয়ে দিয়েছি। তারপর লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আমড়াটা ঢেকে ঢেকে ভাজা করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমড়ার ছেচকি।
যারা টক খেতে খুব একটা পছন্দ করেন না তারা একটু চিনি নামানোর আগে দিয়ে দেবেন, তাতে করে একটা টক মিষ্টি ব্যাপার আসবে। আর এইভাবে কিন্তু জলপাইয়ের ছেচকিও করা যায়। আর হ্যাঁ, চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই ছেচকিগুলো খেতে বেশ ভালোই লাগে, ছেচকি বা চচ্চড়ি যেটাই বলুন না কেন। আমাদের বাড়িতে কিন্তু আমরা জলপাইয়ের সময় এ ধরনের রান্না হয়ে থাকে। এদিকে আমার পাট শাকের ঝোলও কিন্তু একদম রেডি হয়ে গেছে। জানি না কেমন খেতে হবে, আশা করছি ভালোই হবে, দেখা যাক। তবে হলুদটা একটু বেশি হয়ে গিয়েছিল। আমার আমরা ছেচকি রান্না করার ডান। তো কারা এইভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কেউ এইভাবে রান্না না করে থাকো তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ একবার রান্না করে দেখো, আশা করছি খেতে ভালোই লাগবে। চলো আজকের মতো টাটা, সায়োনারা।